মর্নিং, সবাই ভালো আছো? এখন আমরা দেখে নেব সম্ভাবনার এক প্রশ্নমালা 1A এর একেবারে শেষ অংশটা কিভাবে করব। দেখো, এর আগের ভিডিওতে তোমরা প্রশ্নমালা 1A এর দীর্ঘ উত্তরতর্মীর 28 পর্যন্ত অঙ্কগুলো করেছো। ইতিমধ্যে যদি অঙ্কগুলো করে নিয়ে থাকো তাহলে এর পরের অঙ্কগুলো আমার যেমন বলতেও সুবিধা হবে, তোমার বুঝতেও ততটা সুবিধা হবে। দেখো, 29-এর যে অঙ্কটা রয়েছে, কোনো বস্তুর তিনটে লটে যথাক্রমে 4%, 5%, 10% ত্রুটিপূর্ণ। তো আমরা ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনাকে যদি এ ধরে নিই, বি আর সি ধরে নিই, তাহলে পি এ সমান 4/100, পিবি বলে দিয়েছে, পিসি বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বের করতে দিয়েছে? তাহলে পিএ পিবি পিসি বলে দিল। কি বের করতে দিয়েছে? ঠিক একটি। তো এটা নিশ্চয়ই সিম্বল দিয়ে লিখতে পারো। তিনটের মধ্যে ঠিক একটি ত্রুটিপূর্ণ হবে, এটা সিম্বল দিয়ে লিখলেই হয়ে যাবে। আর 2 নম্বর প্রশ্নতে আছে কমপক্ষে একটি। তো কমপক্ষে একটি মানে তো জানোই, পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, 29-এর 1, 29-এর 2, পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হচ্ছে 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট লিখলেও হয়। কারণ হচ্ছে ইউনিয়ন থাকলে কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হয়। তো কমপ্লিমেন্টের ইন্টারসেকশন মানেই হচ্ছে যেহেতু ঘটনাগুলো স্বাধীন ঘটনা, তাহলে এগুলো ইনটু হয়ে যাবে। তো এখান থেকে হয়ে যাবে 29-এর বি, একদম বিয়েরটাও কিন্তু একই অঙ্ক, নতুন অঙ্ক নয় বিয়েরটা, তবে বিয়েরটাতে কিন্তু 4টে ঘটনা আছে। তো আমরা একইভাবে করতে পারবো, 4টে ঘটনা আছে, তাহলে পি এ পিবি পিসি পিডি দেওয়া আছে। শত্রু বিমানকে আঘাত করার সম্ভাবনা, তো এইখানটা বুঝে নিতে হবে। তো আঘাত করা মানে কমপক্ষে একটা জানতে চেয়েছি, তাহলে কমপক্ষে একটি আঘাত করতে পারার সম্ভাবনাই চেয়েছি কিন্তু 29-এর বিটাতে। তাহলে এটা বের করলেই হবে। তাহলে 1 মাইনাস পি এ পিবি পিসি কমপ্লিমেন্ট পিডি কমপ্লিমেন্ট পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ইউনিয়নের সূত্র আমরা পাবো না, সরাসরি সূত্র পাবো না, কমপ্লিমেন্ট আকারেই নিয়ে আসতে হবে। ওকে, তারপরে দেখো 29-এর পর 30-এর যে অঙ্কটা বলেছি 30, তো 30-এর অঙ্কটা যখন আমরা করব, দেখো এখানেও এ বি দুটো অংশের সমন্বয়ে কোনো একটা বস্তু উৎপাদিত হয়। তাহলে একটা বস্তুর দুটো অংশ, এ অংশের উৎপাদন পদ্ধতিতে 100টার মধ্যে 9টা ত্রুটিপূর্ণ। তাহলে এ অংশে ত্রুটিপূর্ণ, এ অংশে ত্রুটিপূর্ণ এ অংশে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা মানে পি এ হওয়ার সম্ভাবনা মানে পি এ বলে দিয়েছে 9/100 হলো। বি অংশে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, সরাসরি এগুলো আমরা সম্ভাবনায় লিখে নিচ্ছি। তাহলে পিবি হচ্ছে বি অংশে 5টা মানে ত্রুটিপূর্ণ হতে পারে 5/100। এবার বলেছে একটা যন্ত্র যখন একটা বস্তু যখন উৎপন্ন হয় সেটা ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা চাইলো। তার মানে আমাদের কি বের করতে হবে? তার মানে আমাদের বের করতে বলেছে পি, এগুলো তো ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা এ বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চেয়েছি। তো এই প্রশ্নগুলোকে একটু যদি আমরা সিম্বল দিয়ে লিখে ফেলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চাইলো কি না, একটা বস্তু তৈরি করে তাতে প্রথম অংশ মানে এ অংশ ত্রুটিপূর্ণ হবে না এবং বি অংশে ত্রুটিপূর্ণ হবে না, তার মানে এই বস্তুটা ত্রুটিপূর্ণ হবে না। ঠিক আছে, এটা নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ, অবশ্যই স্বাধীন ঘটনা, তার মানে পি এ ইনটু পিবি, পি এ কমপ্লিমেন্ট ইনটু পিবি কমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে। তারপরে দেখো 31-এটা, এখানে কি হয়েছে দেখো, তিনটে দল আছে, প্রথম দল, দ্বিতীয় দল, তৃতীয় দল। প্রথম দলে কি হয়েছে, 3জন বালক 1জন বালিকা।
তো প্রথম দল থেকে যদি একজনকে নির্বাচন করা হয় তাহলে তার বালিকা হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে মোট হচ্ছে 4 জন, তার মধ্যে 3 জন হচ্ছে বালিকা, তাহলে 3/4। তাহলে সেটাই করেছি। দেখো, প্রথম দল থেকে নির্বাচিত শিশু বালিকা হওয়ার সম্ভাবনাকে আমরা G1 বলছি। 1 মানে হচ্ছে প্রথম দল, 2 মানে হচ্ছে দ্বিতীয় দল, আর 3 মানে হচ্ছে তৃতীয় দল। তাহলে PG1 পাচ্ছি আমরা 3/4। PB1 মানে প্রথম দল থেকে বালক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। PG2 মানে দ্বিতীয় দল থেকে বালিকা হওয়ার সম্ভাবনা 2/4। PB2 মানে হচ্ছে দ্বিতীয় দল থেকে বালক হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/4। এইভাবে PG3 PB3 আমরা পেয়ে গেছি। এখন প্রশ্নটা হচ্ছে প্রত্যেক দল থেকে একজনকে নির্বাচন করা হয়েছে। তো নির্বাচিত শিশু মানে 3 জন তাহলে নির্বাচন হলো। এই নতুন নির্বাচন যে একটা দল তৈরি হলো, নতুন যে একটা দল তৈরি হলো এই তিনটে থেকে একটা একটা করে নিয়ে, সেই দলে বলেছে একজন বালিকা 2 জন বালক থাকার সম্ভাবনা। তো দেখো, নতুন দলে একজন বালিকা ও 2 জন বালক থাকার সম্ভাবনা যদি Px হয় তাহলে Px কি হবে? তো Px কে আমরা এরকম লিখতে পারবো, প্রথম দল থেকে একজনকে নেওয়া হয়েছে, সেটা বালিকাও হতে পারে বালকও হতে পারে। তো আমরা এরকম লিখতে পারি, প্রথম দল থেকে নেওয়া হলো একজন বালিকা বলেছে, প্রথম দল থেকে PG1, দ্বিতীয় দল থেকে বালক, তৃতীয় দল থেকে নিশ্চয়ই বালক আসবে কারণ একজন বালক 2 জন বালিকা। অথবা P প্রথম দল থেকে বালক, দ্বিতীয় দল থেকে বালিকা, তৃতীয় দল থেকে বালক হতে পারে, দুটো বালক একটা বালিকা। অথবা প্রথম দল থেকে বালক, দ্বিতীয় দল থেকে বালক, তৃতীয় দল থেকে বালিকা। তো এইটা আমাদের প্রশ্ন। নিশ্চয়ই বুঝেছো, এগুলো সব হচ্ছে স্বাধীন ঘটনা, কারণ প্রথম দল থেকে বালক না বালিকা এলো, তার উপর তো দ্বিতীয় দলটা সম্পূর্ণ আলাদা দল, তাহলে দ্বিতীয় দল নির্ভর করছে না, তার মানে ঘটনাগুলো হবে স্বাধীন। তার মানে PG1 ইন্টু PB2 ইন্টু PB3, এখান থেকে তারপরে মানগুলো বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এরপর নিজে করছো, ঠিক আছে। তারপরে দেখো 32-এরটা। তো 32-এরটা অনেকটা 31-এর মতো করেই হবে। প্রথমে আমরা ঠিক করে নেব, একটি 6 তল বিশিষ্ট প্রাসাদ এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার করে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ বার করে। তো আমরা ধরে নিচ্ছি যে অযুগ্ম সংখ্যা পড়ে, অযুগ্ম সংখ্যা x বার পড়ে, তাহলে যুগ্ম সংখ্যা 2x বার পড়বে, তাই না? তাহলে শর্তটা হচ্ছে, দেখো বলেছে না 6 তল, তাহলে x প্লাস 2x তার মানে হচ্ছে 6, তার মানে x মানে আমরা পাচ্ছি 2। অতএব অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা, অযুগ্ম সংখ্যা পড়ার, একবারে আমরা সম্ভাবনা লিখছি, পি এ ধরলাম সমান হচ্ছে 2/3, ও সরি x/3x মানে x/2/6, তার মানে হচ্ছে 1/3। আর যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা PB হচ্ছে 4/6, তার মানে 2/3। এখন এক বলেছে দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম। তাহলে দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম কখন হবে? যদি প্রথমবার যুগ্ম দ্বিতীয়বার যুগ্ম হয়, অথবা প্রথমবার অযুগ্ম দ্বিতীয়বার অযুগ্ম হয়। তাহলে আমাদের কি বার করতে হবে? তাহলে যোগফল যুগ্ম হবে, যোগফল যুগ্ম
হওয়ার ঘটনা যদি x হয় তাহলে px ইকুয়াল টু, তাহলে px সমান কি হবে, যে প্রথমবারে যুগ্ম পড়লো তাহলে b, কিন্তু দ্বিতীয়বারে অযুগ্ম পড়লো না, তাই না, তার মানে যুগ্ম পড়লো, তাহলে b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, অথবা মানে প্লাস প্রথমবারে যুগ্ম পড়লো না মানে অযুগ্ম পড়লো এবং দ্বিতীয়বারে আবার অযুগ্ম পড়লো, তাহলে এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই একটু নিজে শেষ করতে পারবে। তারপরে দেখো 33-এর একটা মজার অঙ্ক দিয়েছে, বলেছে এ আর বি ঝোঁক শূন্য পাশা নিক্ষেপ করে খেলা হয়, প্রথম 6 যে ফেলতে পারবে সে জিতবে, যদি এ খেলা আরম্ভ করে তবে দেখাও যে তার মানে এর জেতার সম্ভাবনা হবে 6/11। দেখো এখানে 6 ফেলতে 6 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6, আর 6 না পড়ার সম্ভাবনা হবে 5/6। ঠিক আছে, এবার খেলাটাতে এ শুরু করলো, তাহলে এর জেতার সম্ভাবনা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো প্রথম এ যখন প্রথমবার চাললো তাহলে প্রথমেই ছক্কা পড়ে যেতে পারে, ছক্কা পড়ে যাওয়া মানেই জিতে গেল, তাহলে এ জেতার সম্ভাবনা হতে পারে 1/6। ঠিক আছে, অথবা নাও তো ফেলতে পারে 6, তাহলে প্রথমবার যখন এ চাললো তখন 5/6 পড়লো, প্রথমবার এ 5/6 পড়লো, তাহলে এ যখন 5/6 পড়লো তখন আবার বি চালবে, তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এর জেতাটাকে যদি আমরা পি এ বলি, তাহলে প্রথমবার এ জিতে গেল, প্রথমবার এ জিততে পারলো না, তাহলে দ্বিতীয়বারে বি চালবে, বিও জিততে পারলো না, তাহলে তৃতীয়বারে আবার এ জিতলো, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এ মানে হচ্ছে এ জেতার, এ হচ্ছে এ জেতার ঘটনা। ঠিক আছে, তাহলে এ জিতলো, অথবা প্রথমবারে এ জিতলো না, দ্বিতীয়বারে বি জিতলো না, তৃতীয়বারে আবার এ জিতলো, অথবা প্রথমবারে এ জিতলো না, দ্বিতীয়বারে বি জিতলো না, তৃতীয়বারেও এ জিতলো না, চতুর্থবারে বি জিতলো না, পঞ্চমবারে এ জিতে গেল। তাহলে এইভাবে খেলাটা চলতেই থাকবে আপ টু ইনফিনিটি। তাহলে আমরা সংখ্যাগুলোকে এবার কি বসাবো, প্রথমবার এ জিতে গেল মানে 1/6 প্লাস সব স্বাধীন ঘটনা, কারণ প্রথম চালের সঙ্গে দ্বিতীয় চাল নিশ্চয়ই স্বাধীন, তাহলে সমস্ত ঘটনাগুলো হচ্ছে স্বাধীন, তাহলে দ্বিতীয়বারে পি এ কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট আছে, সি তৃতীয়বারে এ জিতলো, অথবা প্রথমবারে এ জিতলো না, দ্বিতীয়বারে এ জিতলো না, বি জিতলো না, তারপরে আবার এ জিতলো না, আবার বি জিতলো না, আবার এ জিতলো, তো এইভাবে খেলাটা চলতেই থাকবে। তাহলে দেখো 1/6টা যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি, 1 প্লাস 5/6 হোল স্কয়ার প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 4 প্লাস এইভাবে এটা চলতেই থাকবে। তো এটাকে বলা হয় অসীম গুণোত্তর শ্রেণী। তোমরা ক্লাস 11-এ অসীম গুণোত্তর শ্রেণীর একটা যোগফলের সূত্র পড়েছিলে, এতক্ষণ নিশ্চয়ই সেটা মনে আছে। তো অসীম গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্রটা হচ্ছে শুধু s দিয়ে লেখা হয় a/1 - r, এটাকে বলা হয় অসীম গুণোত্তর শ্রেণীর যোগফলের সূত্র, যেখানে r এর মান অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, তো এখানে r এর মান দেখো এটা r, তাহলে এটা থেকে আমরা যোগফলের সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো, a হচ্ছে 1 মাইনাস এইটা হচ্ছে r 25/36, তার মানে হচ্ছে 1/6 ইন্টু 36 - 25
ভুল হয়ে যাওয়ার একটা চরম সম্ভাবনা আছে। 36 - 25 কে যদি 9 লিখে দাও তো ভুলে যাবে, ঠিক আছে, এই একটা ভুল করার জায়গা রয়েছে। তার মানে 6/11 প্রমাণিত। অবশ্য প্রমাণ করতে দিয়েছে, হয়ে গেছে নিশ্চয়ই। তারপরে দেখো 33-এর 2-এরটা অনেকটা একই রকমের অঙ্ক। এখানে দেখো, এখানে এ এর হেড পড়ার ঘটনা সম্ভাবনা পি এ, বি এর হেড পড়ার সম্ভাবনা পি বি, আর সি এর হেড ফেলার সম্ভাবনা হচ্ছে পিসি, ঠিক আছে। এখন একটা খেলা এ শুরু করলো, তাহলে এর জেতার সম্ভাবনা, এর জেতার সম্ভাবনা কত হবে? এ যেহেতু খেলাটা শুরু করেছে, তাহলে এ প্রথমবারই জিতে যেতে পারে, অথবা প্রথমবার এ জিতলো না, এ কমপ্লিমেন্ট, বি ও জিতলো না মানে 6 ফেলতে পারলো না, সি ও 6 ফেলতে পারলো না, তাহলে আবার এ পাবে, তাহলে আবার কিন্তু এ যখন পেলো তখন এ 6 ফেলে দিল, এরকম ভাবে হতে পারে। তাহলে এরকম ভাবে খেলাটা চলতেই থাকবে। তাহলে এ পারলো না, বি পারলো না, সি পারলো না, আবার এ পারলো না, বি পারলো না, সি পারলো না, কিন্তু আবার এ পারলো। তো এইভাবে খেলাটা চলতেই থাকবে। বুঝতে পেরেছো? আগের মতোই হবে এটা, এখানে 1-2 এগুলো সব 1-2 বসবে, দিয়ে অঙ্কটা আগের মতোই তোমরা করতে পারবে। আর এটা এ এর জেতা, তো বি এর জেতার সম্ভাবনাটা কিভাবে হবে? তো বি তো প্রথমে জিতবে না, তাহলে প্রথমে খেলাটা শুরু করবে তো এ সবসময়, তাহলে এ জিততে পারলো না, বি পেরে গেল, ঠিক আছে, এ পারলো না, বি পারলো। পরেরটা কি হবে? এ পারলো না, বি পারলো না, সি পাবে, তাহলে সি পারলো না, আবার এ পারলো না, এরপরে বি ও পারলো না, ও বি পেরে গেল। তো এইভাবে চলতে থাকবে। বুঝেছো নিশ্চয়ই? মানগুলো বসালেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 34-টা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এরকম কয়েকটাই অঙ্ক হলো, এটা আলাদা করে মার্ক করে রাখবে, কারণ এর পরের চ্যাপ্টারে আমরা গিয়ে দেখবো বেশিরভাগ অঙ্ক কিন্তু এই ধরনের বা ঠিক এর উল্টো ধরনেরও বলতে পারো। দেখো, প্রথমে একটা থলিতে 5টা লাল বল আছে আর 4টে হলুদ বল আছে। এইখান থেকে একটা বল তুলে এখানে রাখা হয়েছে প্রথমে, তারপরে সেখান থেকে একটা তোলা হয়েছে, বলেছে সেটা হলুদ হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে এই কাজটা হয়েছে, তাহলে এর ইফেক্টটা তোর উপরে পড়বে, তার মানে বুঝতেই পারছো এটা স্বাধীন ঘটনা নয়। দ্বিতীয় যখন তোলা হচ্ছে তখন আর স্বাধীন ঘটনা থাকছে না, তো এর ইফেক্টটা ওর উপরে পড়বে। তো এখান থেকে যখন একটি বল তোলা হচ্ছে, সেটা কি বল উঠছে? সেটা হয় লাল না হয় হলুদ উঠবে, তাই না? তাহলে আমরা এখান থেকেই শুরুটা করব। ধরে নিচ্ছি প্রথম পাত্র, প্রথম থলি থেকে লাল বল তোলার ঘটনা হচ্ছে E1 আর হলুদ বল তোলার ঘটনা হচ্ছে E2। এখন E1 বা E2 এর ইফেক্টটা কিন্তু এর উপরে পড়বে। তাহলে দ্বিতীয় থলি থেকে হলুদ বল তোলার ঘটনা আমরা x ধরছি। তাহলে আমাদের প্রশ্নটা কি হলো? px বের করতে হবে, তাই না? দ্বিতীয় থলি থেকে হলুদ বল তোলার সম্ভাবনা, দ্বিতীয় থলি থেকে হলুদ বলের ঘটনা হচ্ছে x, তাহলে আমাদের px বের করতে হবে। তো প্রথমে আমরা pe1 বের করব। তো pe1 কি হবে? দেখো, এই থলির মধ্যে থেকে একটা লাল বল তোলার সম্ভাবনাটাই হচ্ছে pe1। তো লাল বল উঠবে, 5টা লাল বল আছে, মোট আছে 9টা, তাহলে লাল বল ওঠানোর সম্ভাবনা হবে 5/9। pe2 যদি হলুদ বল তোলার সম্ভাবনা কত হবে? নিশ্চয়ই 4/9 হলো। এখন
যদি E1 ঘটনা ঘটে থাকে, কারণ এখানে দুটো সম্ভাবনা, এইখান থেকে একটা বল এখানে রাখা হয়েছে, যদি E1 ঘটনা ঘটে থাকে মানে এখান থেকে যদি লাল বলটা ওখানে গিয়ে থাকে, তাহলে আমরা সিম্বলটা কিভাবে লিখব, px/E1। যদি লাল বলটা ওখানে গিয়ে পড়ে থাকে, তাহলে এখানে লাল বল তিনটে আছে আর এখান থেকে একটা লাল বল এলো, তাহলে লাল বল কটা হবে, চারটি। তাহলে চারটে লাল, ছটা হলুদ, তাহলে মোট হচ্ছে 10টা। তাহলে px/E1 সমান হবে 4/10। আর p এমনিতে কিন্তু খুব সহজ, কিন্তু ব্যাপারটা এই ধরার ব্যাপারটা এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য করো, যে যখন এই দুটো ঘটনার উপর এর ইফেক্টটা কিরকম ভাবে পড়ছে, কিরকম ভাবে লেখা হচ্ছে, সিম্বলটাই লেখা, আর কিচ্ছু নাই প্রবাবিলিটিতে, শুধু এই সিম্বল দিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। px/E2 মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে E2 ঘটনাটা ঘটেছে, E2 মানে হচ্ছে হলুদ বল ঘটেছে, হলুদ বলটা এখান থেকে এখানে গেছে, তাহলে হলুদ বল যদি চাই, হলুদ বল 7টা হয়ে গেল, সেখান থেকে আমি হলুদ বলই তুলছি, তাহলে x মানে হচ্ছে হলুদ বল তোলা, সরি এখানে হলুদ বল ছিল 6টা, তাহলে 6/10, আর এখানে হবে 7/10। ব্যাপারটা বলছি এখানে, এখান থেকে লাল বল এখানে গিয়ে মোট সংখ্যাটা বাড়লো, হলুদটা তো আর বাড়েনি, তাহলে হলুদটা 6ই ছিল, তাহলে 6/10। এখানে যখন হলুদটা গেল মানে E2 ঘটনা ঘটলো, তখন এটা হয়ে গেল 7/10। হলো, আমাদের বের করতে হবে কি, px। তাহলে px মনে আছে সামগ্রিক সম্ভাবনার সূত্র, যদি E1 ঘটনা ঘটে থাকে তাহলে x/E1, অথবা যদি E2 তাহলে x/E2, নিশ্চয়ই মানগুলো বসিয়ে নিতে পারবে নিজে। তারপরে 35এরটা, তো 35এরটা একদম 34এর মতো করে, 34এর যেমন হয়েছে একদম 35এর দুটো অঙ্কই কিন্তু হুবহু 34এর মতো করেই হয়ে যাবে, ঠিক আছে। আর 36এরটা দেখো, 36এরটা ধরে নিতে পারো তোমাদের সিলেবাসের একটু বাইরেই পড়বে, তো এরকম অঙ্ক তোমাদের সিলেবাসে নেই, তো তবু একবার দেখে রাখো অঙ্কটা কিরকম হবে। বলেছে যে তিনটে থলিতে প্রত্যেকটাতেই 5টা করে লাল আছে আর 5টা করে কালো আছে। এবার কি করা হয়েছে, এখান থেকে একটা বল নিয়ে এখানে রাখা হয়েছে, তারপরে আবার এখান থেকে একটা বল নিয়ে এখানে রাখা হয়েছে, তারপরে এখান থেকে একটা বল তোলা হয়েছে, সেইটা লাল হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে এখানেও আমরা শুরুটা নিশ্চয়ই 34এর মতো করেই করব। তাহলে ধরে নিচ্ছি প্রথম থলি থেকে লাল বল ওঠার ঘটনা E1 আর কালো বল ওঠার ঘটনা হচ্ছে E2, হলো। আর দ্বিতীয় থলি থেকে লাল বল ওঠার ঘটনা হচ্ছে F1 আর কালো বল ওঠার ঘটনা হচ্ছে F2, ঠিক আছে। এখন দেখো পরপর ঘটনাগুলো কিভাবে করতে পারি। প্রথমে এখান থেকে একটা বল এখানে তোলা হয়েছে, তাহলে PE1 মানে প্রথম থলি থেকে লাল বল ওঠার সম্ভাবনা কত হবে, তাহলে নিশ্চয়ই 5/10 মানে হচ্ছে 1/2। PE2 একই তো আছে, এটাও 5টাই আছে, তার মানে এটাও 1/2 হলো। এইবার তাহলে এখান থেকে আমাদের এখানে চলে এলো 2 থেকে 3, এখানেও একটা বল তুলে 3 নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখানে যখন একটা বল এখানে তোলা হচ্ছে সেটা এই দুটো ঘটনার উপর নির্ভর করছে, তাই না। তাহলে যদি E1 ঘটনা ঘটে থাকে মানে PF1/E1, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে E1 ঘটনা ঘটেছে মানে লাল বলটা এখান থেকে এখানে গেছে, তার মানে এখানে লাল বল গেছে মানে এখানে লাল বল কটা হয়ে গেল, 6টা হয়ে গেল।
লাল বল 6টা, কালো বল 5টা, তাই না? আর F1 মানে হচ্ছে লাল বল, এখান থেকে আবার লাল বল ওঠার সম্ভাবনা। তাহলে এখান থেকে লাল বল ওঠার সম্ভাবনা কত হচ্ছে? তাহলে এখান থেকে একটা যেহেতু লাল বল এখানে গেছে, তাহলে লাল বল তো 6টা আছে, তাহলে এটা হয়ে গেল 6/11। একইভাবে P F2 বাই E1 মানে E1 ঘটনাটাই ঘটেছে, মানে একটা লাল বলই এখানে গেছে, সেখান থেকে কালো বল ওঠার সম্ভাবনা। তাহলে লাল বলই যখন গেছে, কালো বল তো 5টাই আছে, তাহলে 5/11। তারপরে P F1 বাই E2 মানে এখান থেকে একটা কালো বল এখানে গেছে, তাহলে কালো 6টা হয়েছে, F1 মানে লাল বল ওঠার সম্ভাবনা, তাহলে 5/11 হচ্ছে এটাও। আর P F2 E2 মানে কালো বল গেছে, সেখান থেকে কালো বল তোলার সম্ভাবনা, যেহেতু এখানে কালো বল চলে এসেছে, তাহলে কালো বল 6টা, তাহলে 6/11 হলো। এইবার তৃতীয়টা থেকে একটা লাল বল তোলা হচ্ছে, এটা এখানে ধরে নেওয়ার কথা ছিল, এখানে ধরে নেবে যে তৃতীয় থলি থেকে লাল বল ওঠার ঘটনা x, তাহলে আমাদের px টা বের করতে হবে, ঠিক আছে? এখন px বাই, যদি এই দুটো ঘটনা পরপর ঘটে থাকে, একটা E1 আর একটা F1, দুটো ঘটনা ঘটেছে, মানে লাল বল এখান থেকে এখানে এসেছে, তারপরে F1 ঘটেছে, মানে এখান থেকে এখানেও লাল বল এসেছে, তো এইটার প্রভাব তো এর উপরে পড়ে গেছে, আমাদের শুধু এখন এইটা থেকে এটা দেখা দরকার, মানে F এর ঘটনাটা কি ঘটেছে। তাহলে F মানে লাল বল, তাহলে এখান থেকে এখানে একটা লাল বল এসেছে, দিয়ে x মানে লাল বল তোলার সম্ভাবনা, তাহলে লাল বল এসেছে, লাল বল তোলার সম্ভাবনা, তাহলে 6/11 হয়ে গেল। px বাই এই ঘটনাটা ঘটেছে, মানে E1 তো আগেই ঘটেছিল, F2 ঘটনা, E1 F2 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 মানে হচ্ছে কালো বল, তাহলে এখান থেকে একটা কালো বল এখানে গেছে, দিয়ে লাল বল ওঠানোর সম্ভাবনা, তাহলে এটা আবার 5/11 হয়ে গেল, তাই না? কালো বল এসছে, লাল বল, আমাদের x মানে সবসময় লাল বল, তাহলে লাল বলটা তো 5টাই থাকছে, তাহলে 5/11, শুধু বলের সংখ্যাটা বাড়ছে। তারপরে হচ্ছে এইটা, মানে এখানেও আমাদের লাল বল ওঠানোর সম্ভাবনা, এই ঘটনা দুটো ঘটেছে, মানে E2 প্রথমে ঘটেছিল, তারপরে F1 ঘটলো, তো F1 ঘটলো মানে এখান থেকে এখানে লাল বল এলো, তার মানে আবার এটা হয়ে গেল 6/11, কারণ লাল বল বেড়েছে, মোট সংখ্যাও বাড়ছে, লাল বলও বাড়ছে, তাহলে 6/11। আর P x বাই F2 E2, এটা F, তাহলে E2 F2, এটার মানে কি হবে? F2 ঘটনা, F2 ঘটনায় কালো বল গেছে, তাহলে এখানে কালো বলটা বেড়েছে, তাহলে লাল বলটা 5টাই আছে, তাহলে 5/11 হলো। এবার আমাদের কি বের করতে হবে? px বের করতে হবে। তাহলে px মানে কি? px মানে হচ্ছে pe1, যদি e1 ঘটনা ঘটে থাকে, এবং pf1 e1 ঘটনা ঘটে থাকে, এবং px বাই e1 f1 ঘটনা ঘটে থাকে, প্লাস এই তিনটে হবে p e2, ও সরি pe1, এটা pe1 ইনটু p f2 e1 ইনটু p x বাই e1 f2 হলো, প্লাস এবার e2 দিয়ে দুটো হবে, p e2 p e2 e2 দিয়ে, এটা e2 দিয়ে, এটা e2 দিয়ে, p f1 e2 ইনটু p x বাই e2 f1 প্লাস p e2 ইনটু p f2 e2
ইন্টু পি এক্স বাই এফ টু ই টু। তো এইগুলোর মান বসিয়ে আমরা পি এক্স পাবো। ঠিক আছে, মানগুলো নিশ্চয়ই এবার বসিয়ে দিয়ে যোগগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের দিন পরের ভিডিওতে পরের অনুশীলনীর অঙ্কগুলো করব। ঠিক আছে, ততক্ষণে কিন্তু এই অঙ্কগুলো করে নেবে। ওকে।